হলো এসএসসি 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। 2 ঘন্টায় শুনানি হলো গতকাল, কিন্তু উত্তর পাওয়া গেল না। 10ই ফেব্রুয়ারি ফের রয়েছে শুনানি। যোগ্য অযোগ্য আলাদা করা অসম্ভব, পরীক্ষার বিকল্প প্রস্তাব দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাহলে কি হবে এদের ভবিষ্যৎ? যোগ্য অযোগ্যদের কি সত্যিই আলাদা করা যাবে? যদি হয় তাহলে সেটা কি পদ্ধতিতে? এসএসসি চাকরি বাতিল মামলায় জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। পরীক্ষা দেওয়ার কোনো জায়গাই নেই, কারণ কি আমরা একটা পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে যথারীতি যা যা পদ্ধতি ছিল পাস করে অলরেডি আমরা কিন্তু পরীক্ষা দিয়ে আমরা সেই পুরো প্রসেসটা পাস করে আমরা নিযুক্ত হয়েছি। তারপরেও যে বিভিন্ন ভ্যারিফিকেশন হয়েছে সেই ভ্যারিফিকেশনগুলোতে আমরা বারবার ডকুমেন্টস দিয়েছি। ইভেন সিবিআই যে ভ্যারিফিকেশন করছে সেখানেও ডকুমেন্টস দিয়েছি। যিনি পরীক্ষা নতুন করে বসার কথা বলেছেন যিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার প্রতি আমার প্রশ্ন, আজকে যদি তাকে নতুন করে মাধ্যমিক পরীক্ষা দিতে বলে তো তিনি কি দিয়ে পাস করতে পারবেন? যাদের নাম উনি বলছেন, যাদের নাম উনি উল্লেখ করেছেন, অলরেডি তারা সিবিআই দ্বারা ফাইন্ড আউট। সিবিআই থেকে উনি নামগুলোকে নিয়েছেন। এটা সম্পূর্ণ অনৈতিক মানে রাজনৈতিক প্রণোদিতভাবে তিনি কোর্টকে মিসগাইড করছেন, সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছেন। যাদের নাম উনি বলছেন 2333, 2353, 053, অলরেডি তারা ফাইন্ড আউট বাই সিবিআই, অলরেডি ফাইন্ড আউট বাই বাক কমিটি, অলরেডি ফাইন্ড আউট বাই স্কুল সার্ভিস কমিশন। যারা ইল্লিগালি অ্যাপয়েন্টেড হয়েছে এবং তারা তো আইডেন্টিফাইড, তারা সিবিআই লিস্ট আইডেন্টিফাইড। এবং বিকাশ রঞ্জন স্যার যিনি ইল্লিগাল ক্যান্ডিডেটসদের কথা বারবার বলছে, 0 এমআর শিট সেখান থেকে 53 করা হয়েছে, সেই প্রুফগুলো ওনারা কোথা থেকে পেলেন? ওনারা তো পেলেন সিবিআই রিপোর্ট থেকে। তার মানে ওনারাও সিবিআই রিপোর্টটা মেনে নিচ্ছেন। সেই বেসিসে এটা দাবি হওয়া ওনাদের দাবি এটা হওয়া উচিত যে যারা ইল্লিগাল ক্যান্ডিডেট তারা পুনরায় রিএক্সামিনেশন হোক তাদের। আমাদের তো কোনো অ্যালিগেশনই নেই, আমাদের কেন রিএক্সামিনেশনে দিতে হবে? উনি কি একবার তার স্ট্যান্ড পয়েন্টে বলেছেন যে সেগ্রিগেশন করা হোক, চেষ্টা পর্যন্ত করা হোক? উনি বারবার বলছেন করতে হবে না, করা যাবে না, আমরা চাই টোটাল প্যানেলটা ক্যান্সেল হয়ে যাক। এটা একমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। ও দুর্নীতি করেছে রাজ্য সরকার, দুর্নীতি করেছে এসএসসি পর্ষদ এবং রাজ্য শিক্ষা দপ্তর, আমরা প্রত্যেকে জানি। কিন্তু যারা করলো এবং যারা করালো তারা কিন্তু অলরেডি চিহ্নিত। তাদেরকে বাদ দিয়ে যাদের নামে কোনো অভিযোগ নেই তাদেরকে কেন চাকরির নিশ্চয়তা দেওয়া হবে না, এটা আমাদের প্রশ্ন। অ্যাকর্ডিং টু সিবিআই, সেগ্রিগেশন ইজ অলরেডি ডান। মানে সিবিআই 3টা রিপোর্ট দিয়েছে, সেখানে কতজন র্যাঙ্ক জাম্প করে পেয়েছে, কতজন আউট অফ প্যানেল, কতজনকার ওএমআর মার্কস মিসম্যাচ আছে, সেগুলো রিপোর্টে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে। এবং দুবার কমিটি বসেছে, যেখানে বোর্ড, এসএসসি, স্টেট এবং বিরোধী পক্ষের আইনজীবী প্রত্যেকে ছিলেন। সেখানে সংখ্যাগুলোকে কতজন 2 নম্বরই করে পেয়েছে, কারা যোগ্য সেটা আইডেন্টিফাই করা হয়ে গেছে। ওনারা কোর্টকে মিসগাইড করছেন বারবার। অবশ্যই একটা অভিযোগ যেটা করেছেন উনি, সেটা অমূলক নয়, কিন্তু যেটা তিনি দাবি করেছেন সেটা সম্পূর্ণ অমূলক। তো ওনার চাওয়ার উপর তো বিচার ব্যবস্থা চলে না, সেটা প্রমাণ করতে হবে ওনাকে। এবং সিবিআই রিপোর্ট অলরেডি দিয়ে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য। আমরা আশা করছি ন্যায়ালয় আমাদেরকে ন্যায় দেবে। দুর্নীতি তো কোন জায়গায় হচ্ছে না? নিট পরীক্ষাতেও দুর্নীতি হয়েছে। সেই ক্ষেত্রে কি গোটা নিট পরীক্ষাটা বাতিল করে দেওয়া হয়েছে, নাকি পুনরায় নিট পরীক্ষা নেওয়া হচ্ছে? তাই এই ক্ষেত্রে আমরা প্রত্যেকবারে আমরা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছি। আমাদের হাতে ওএমআর আছে, ওএমআরে আমাদের সিগনেচার আছে, সেখানে আমাদের অ্যাডমিট কার্ডের সিগনেচার আছে। উনি তো একজন উকিল, তিনি তো একজন এলএলবি পাস করে যোগ্যতার নিরিখেই তো তিনি উকিল হয়েছেন। তাহলে আজ তো তার যোগ্যতার প্রশ্ন উঠছে যে তিনি কেন এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে পারছেন না। দেখুন, আমি বিকাশবাবুর উপর একটা প্রশ্ন রাখতে চাই যে উনি তো এমপি এমএলএ ভোটে দাঁড়িয়েছেন। তো যেখানে আমরা দেখেছি, আমরা তো স্বয়ং ভোট করতে যাই, তো বুথে যখন রিগিং হয় বা কিছু হয় তখন কি সব বুথে পুরো নির্বাচন ক্ষেত্রটা পুরো চেঞ্জ করে দেয়, নাকি শুধু ওই বুথটাই রিপোলিং হয়? সেটা কি করা হয়? উনি তো ভোটে দাঁড়িয়েছেন, উনি দেখে নিন না, তাহলে বুঝতে পেরে যাবেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি গতকাল একেবারে আদালতে দাঁড়িয়ে বলেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, গোটা প্যানেলটা বাদ দেওয়া হোক এবং নতুন করে পরীক্ষার পক্ষে তিনি সওয়াল করেছেন। দেখুন একবার তাঁর বক্তব্য। আমরা তো চেয়েছি যে সমস্ত অ্যাপয়েন্টটাই ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হলে সেখানে মেরিট ডিমেরিটের প্রশ্ন আসে না। তাহলে ফ্রেশ রিক্রুট করো। সেখানে জজেদের ধারণা ছিল ফ্রেশ রিক্রুট মানে আবার সবাইকে ডাকবে, সেটা ক্ল্যারিফাই করলাম সবাইকে কেন, যারা তখন অ্যাপিয়ার করেছিল তাদেরই আবার চান্স দেওয়া হোক, তারা ফ্রেশ পরীক্ষা দিয়ে আসবে। এবং তার জন্য যদি বয়সটা কোনো বাধা হয় সেটাকে কন্ডন করে দাও। সেগ্রিগেশন সম্ভব না, সমস্ত প্রসেসটাই ইল্লিগাল হয়েছে। যখন কোনো প্রসেস ইল্লিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না। এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু ভালো ছেলেমেয়ে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে,
এখন যদি বিচারপতিরা আমাদের সঙ্গে থাকেন তাহলে যাতে ফ্রেশ এরাই সিলেক্টেড হয়ে আসতে পারেন সেই জন্যই বক্তব্য রেখেছি। এই ইনস্টিটিউশনাল করাপশন এই জন্যেই যে করাপশনটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মদতে। আমি ব্যাখ্যা করে সমস্ত দেখিয়েছি সুপ্রিম কোর্টকে। তা না হলে হঠাৎ করে সুপারনিউমারি পোস্ট তৈরি করবে কেন? এবং সেই সুপারনিউমারি পোস্ট তৈরি করছে কি ইলিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার জন্য। তাহলে আমি যাদের দিয়ে অপরাধ করেছি তাদের বাঁচাতেই হবে। তা না হলে কোনো সরকার কখনো ইলিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার চেষ্টা করে? বরং বলে তুমি চলে যাও, তোমার জায়গায় ভালো লোক আসুক। এবং যে পদ্ধতিতে সিলেকশন হয়েছে, এই নাইসাকে সিলেক্ট করেছে, এই সবটাই একটা বেআইনি কার্যক্রমের মধ্যে পড়ে। সেজন্যই বলেছি ইনস্টিটিউশনাল করাপশন। সুব্রতদা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি একেবারে আদালতের সাথে বারবার আলোচিত হয়েছে, কিন্তু এখানে যে কথাটা বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বলছেন যে সেগ্রিগেশন সম্ভব নয়, তাই এন্টায়ার প্যানেলটা বাতিল করার কথা তিনি বলছেন, বিকল্প ভাবনাটাও তিনি বলেছেন। কিন্তু এভাবে কনক্লুড করে দেওয়ার জায়গা কি এখনো এসেছে? কারণ এসএসসি বারবার দাবি করছে তারা নাকি যোগ্য অযোগ্য বাছাই করে দিতে পারবে। দেখুন, বিকাশবাবুর কনক্লুড করার কোনো অধিকারই নেই, কনক্লুড করবে কোর্ট। বিকাশবাবু তার মত বলেছেন, কেন বলেছেন, কম্পেলড হলেন কেন? তার কারণ এই যে যোগ্য অযোগ্য যারা চাকরি করছেন তাদের মধ্যে বড় অংশই যোগ্য, অল্প অংশ অযোগ্য। আবার দিনের পর দিন কলকাতার রাস্তায় যারা বসে আছে যোগ্য, তাদের দিকটা দেখবে কে? তাহলে চাল এবং কাকরকে আলাদা করার দায়িত্ব এসএসসি, রাজ্য সরকারের, কাউন্সিলের। তারা দিনের পর দিন দীর্ঘসূত্রিতার কারণে এটা করছেন না। কিন্তু এতে দীর্ঘসূত্রিতা হবে না? না না, কোথাও তো একটা রিজলভ করতে হবে। রিজলভ করবে কোর্ট। কোর্টের কাছে যা এভিডেন্স আছে তার ভিত্তিতে কোর্ট রিজলভ করবে। কোয়েশ্চেন এটাই যে এই রকম যখন একটা ইনস্টিটিউশনাল করাপশন হয়, জুডিশিয়ারি এবং হচ্ছে গিয়ে জুডিশিয়ারি সামনে চলে আসে এটাকে রিজলভ করতে, এবং সেখানে যখন অনেক টাইম লেগে যাচ্ছে তখন সকলে অধৈর্য হয়ে যাচ্ছে। যারা রাস্তায় বসে আছেন তারা অধৈর্য বিচারপতি তিনি বলছেন একদম শীর্ষেন্দু। তাহলে এই যোগ্য চাকরি প্রার্থীরা আজকে এই যে ব্যাপক একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এত বড় একটা করাপশন, তার খেসারত যারা এত বছর ধরে দিয়ে আসছেন, এরপর ফের একবার পরীক্ষায় তাদের বসতে হবে, মানে এটা কি আদৌ কোনো সলিউশন হচ্ছে? পুরো প্যানেলটা বাতিল কে করেছিল? কলকাতা হাইকোর্ট করেছিল। দেবাংশু বসাক বিচারপতি সব ডকুমেন্টস দেখেছিলেন যে চাল আর কাকর আলাদা করা যাচ্ছে না, সেই জন্য করেছিলেন। 25,753 কয়েকটা সংখ্যা না, দুর্নীতির একটা নাম। শিক্ষকরা মেরুদণ্ডে দুর্নীতি করেছেন রাজ্য সরকার। আজকে কে পরীক্ষা নিয়েছিল? খুব সাদা মাথা কথা বলুন। পরীক্ষা নিয়েছিল এসএসসি। এসএসসি 4 বার এফিডেভিট জমা দিয়েছে, 4 বার ডকুমেন্ট আলাদা এবং সংখ্যাগত দিক থেকে আলাদা। কখনো বলেছেন 5,000, কখনো বলেছেন 5,500, কখনো বলেছেন 7,600। তাহলে কারা করছেন, কে করেছেন? সিবিআই এবং এসএসসি দুজনের সংখ্যাগত দিক থেকে আলাদা। এইগুলো হয় না। সুপ্রিম কোর্টে এরকম অর্ডার আছে 2015 এবং 2017। চন্দ্রচূড়ের অর্ডার আছেন 2021 পর্যন্ত। একটা মেডিকেলে যখন এমবিবিএস ছিল তখন মেডিকেল ভর্তির সময় পর্যন্ত এই জায়গাতে বলা হয়েছিল যে আনরিজার্ভ যে ক্যান্ডিডেট একজনও যদি থাকে তাহলে প্রসেসটা ঠিক নয়, সঠিক নয়। সেই জায়গাতে আপনাদের ভাবতে হবে যে মিরর না রেখে, মিররটা না রেখে আপনি তো সেটা বাতিল করে দিলেন। না না না, একেবারেই নয়। কথাটা বলছি, আজকে একটা কথা, আদালতের কাপড় যদি আলাদা না করা যায়, মা ঠাকুমারা বলতো যে কুলো নিয়ে চাল কাপড় আলাদা করতে হয়। কুলোটা এখানে এসএসসি। আজ পর্যন্ত এসএসসি জবাব দিতে পারলো না। যে একজন ইলিগ্যাল ভাবে বা মানে ইলিগ্যাল ওয়েতে যারা চাকরি পেয়েছে তারা স্কুলে বহাল আছে, তারা পড়াচ্ছে, তাদের পড়ানোতে কেউ কেউ পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে, ফেল করছে। না না, আমি পাস করছে ফেল করছে, আমি বলছি কথাটা কি, আমি একবার অ্যাড করে দিই। স্কুলে যারা পড়েছে, যারা ইলিগ্যাল ওয়েতে চাকরি পেয়েছে, সেদের স্টুডেন্টদের যেগুলো সার্টিফিকেট সেগুলো সব বাতিল করে দেওয়া হোক, এরকম কোশ্চেন উঠবে। না না, এক মিনিট, এখানে একটা জিনিস বলার আছে। দেখুন, রাজ্য সরকারের পক্ষ থেকে একেবারে শীর্ষ স্তর থেকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছিল এই সমস্যার একটা অত্যন্ত সহজ সমাধান, যোগ্যই হোক বা অযোগ্যই হোক সকলে চাকরি করুক, অযোগ্যদের চাকরি চলে যাক। রাজ্য সরকার কিন্তু চায় না শীর্ষেন্দু দা, এবং সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল, সুপারনিউমারি পোস্টের প্রস্তাব পর্যন্ত করা হয়েছিল। একদম সবাই চাকরি করুক,
যে যোগ্য যে অযোগ্য অযোগ্য সবাই মিলে একজনের যাচ্ছে। সুপারনিউমারি কোর্সটা কে করেছিল? রাজ্য সরকার করেছিল। আজকে পড়াশোনা করে ছেলেমেয়েরা তো অন্যায় করেছে। অন্যায় করেছে পড়াশোনা করে। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এক সেকেন্ড, সবাইকে থামাই। জয় জয় জয়, একবার থামাই। সিবিআই কি করলো? ঠিক, সিবিআই কি করলো? একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে যেখানে এসএসসি জড়িত, যেখানে এন্টায়ার শিক্ষা দপ্তর জড়িত, যেখানে মধ্যশিক্ষা পর্ষদ জড়িত রয়েছে, সেখানে এই এন্টায়ার সিস্টেমটার মধ্যে যখন একটা ঘুণ ধরে গিয়েছে, আদালত বলছে এন্টায়ার পরীক্ষা ব্যবস্থাটার পবিত্রতা নষ্ট হয়েছে, সেখানে আজকে সবথেকে বড় প্রশ্ন যে যোগ্য চাকরি প্রাপক যাদের আজকে স্কুলে পড়ানোর কথা, তারা কি করবেন? এরপর তাদের ভবিষ্যৎটা কোথায়? জয়। অ্যাবসলিউটলি, আজকে আমরা দেখছি যাদের স্কুলে পড়ানোর কথা তারা আজকে রাজপথে। এই দিন কেন এসছে? এটা হচ্ছে একটা জয়েন্ট এসএসসি এবং রাজ্য সরকারের একটা সুপরিকল্পিতভাবে এরকম একটা করাপশন সামনে চলে এসেছে। যদি কোনো ক্ষমতাই নেই তাহলে আর থাকার কি দরকার? আজকে সিবিআই সুপরিকল্পিতভাবে তো করবে। পরীক্ষা নেয়নি তো। ভাই তুমি যদি একটা গভর্নমেন্টকে অ্যাটাক করো, গভর্নমেন্ট তোমাকে নিশ্চয়ই দিয়ে দেবে না। বলতে দিন। জয় জয়। আজকে সিবিআই এসছিল বলে পার্থ চট্টোপাধ্যায় জেলে, আজকে সিবিআই শেষ করতে দিন। আজকে সিবিআই এসছিল বলে এত কোটি কোটি টাকা পাওয়া গেছে এবং জানা গেছে যে এই টাকাগুলো কিভাবে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গেছিল এবং কেন গেছিল। পয়েন্ট ইজ, আজকে যখন আমরা জানতে পারছি কি করে লিপস এন্ড বাউন্সে গেল। আজকে যখন আমরা এই করাপশনটা সম্বন্ধে জানতে পারছি, তখন একটা নতুন পয়েন্ট ইনক্লুড হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি শূন্য পদ, সুপারনিউমারি পোস্ট। পুরো জিনিসটাই হচ্ছে ফেক। এই কারণে বলছি যে এইটা তৈরি করার প্রধান কারণ হচ্ছে তৃণমূল নেতারা যে সকল চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা টাকা নিয়েছে, কদিন পর সেই লোকগুলো তো সেই তৃণমূল নেতারগুলোর কলম ধরবে। সেইখান থেকে পালানোর জন্য, সেইখান থেকে পালানোর জন্য কেসে দেখুন না, ইডির লোক সাসপেন্ড হয়ে গেছে। কেন এই বিষয়টা নিরপেক্ষ এবং সৎভাবে ইনভেস্টিগেশন করতে আজ পর্যন্ত এসএসসি কেন বলতে পারলো না কারা যোগ্য কারা অযোগ্য? এইটা একটা সহজ জিনিস যে যদি বলতে পারতো প্রথম দিন হয়তো বলবে না, তাহলে বলবে না বলার দায় নেই। তাহলে দায় আছে, আমি ধরে নিলাম বলবে না, তাহলে কি হবে? তাহলে এরা চাকরি করে যাবে না, তাহলে সেই দায়িত্বটা কে নেবে? সেই দায়িত্বটা কে নেবে? তাহলে ভাবতে হবে সবটাই কাকড় চাল। দেখুন একবার দেখুন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সম্পূর্ণভাবে ছাত্রছাত্রী কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের রাজনৈতিক হতাশার যে বহিঃপ্রকাশ সেইগুলো প্রকাশ করছেন। তারা চান না এটা সমস্যার সমাধান হোক, তারা চান না ছেলেমেয়েরা চাকরি পাক। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাই তো চিরকালীন শেষ কথা হতে পারে না। কেউ যদি কোনো ভুল করে থাকে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে চাকরি হয় এবং কর্মপ্রার্থীরা বঞ্চিত না হন। এরা মামলা করে 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 তাদেরকে বাধা দিচ্ছে, আটকে রাখছে এবং এই ইস্যুটাকে রাজনীতি নিয়ে করতে চাইছেন এই বিকাশবাবুরা। ফলে আদালতে যেটা হচ্ছে, এই জটিলতাটা বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এটা তৈরি করে রাখছে। রাজ্য সরকারের বক্তব্য খুব পরিষ্কার, বিরোধীরা কিন্তু আদালতের এই জটিলতা তৈরি করেছে এবং সেই কারণেই কিন্তু এই দীর্ঘসূত্রিতা। কিন্তু ক্ল্যারিটি কোথায় সেই প্রশ্নের উত্তর কিন্তু মিলছে না। কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা ক্রমাগত বাড়ছে, আর হাত বদলে সেন্টার কি হচ্ছে শিয়ালদা। 2.5 মাসের মধ্যে ফের শিয়ালদাতেই কিন্তু অস্ত্রের হদিশ মিলল। এর আগে একেবারে বৈঠকখানা বাজারের কাছে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল, কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিল। আর এবারও কিন্তু সেই একই ঘটনা, 2টি আগ্নেয়াস্ত্র, 15 রাউন্ড গুলি সহ উত্তরপ্রদেশের 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে। ওখানে বের করে যতটা রাখা ছিল মনে হয় রিভলভার বা কিছু এইগুলো পাওয়া গেছে। এইটা নিয়ে আমরা আতঙ্কিত যে এই ধরনের যদি এটার কলকাতা পুলিশ স্ট্রং হাতে ধরে নিল আলাদা ব্যাপার, নাহলে এরা কত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারতো কারোর ফ্যামিলির মধ্যে ঢুকে, সেটা নিয়ে আমরা এলাকাবাসী আতঙ্কিত আছি। হ্যাঁ হতে পারে, ডাকাতি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আতঙ্ক বলতে গেলে আমরা হয়তো কাজে যে সূত্রে বাইরে বেরোই, মহিলারা বাড়িতে একলা থাকে, সেই সময় যদি কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে দেয় তাহলে তার দায় কে নেবে? জয়, প্রকাশ্যে এত অস্ত্র আসছে কোথা থেকে? এই সদ্য মালদায় আমরা একটার পর একটা ঘটনা দেখলাম। না, একটু কয়েকদিন আগে হোম ডেলিভারির কথা হচ্ছিল না, হোম ডেলিভারি তো হচ্ছে পশ্চিমবঙ্গে। হোম ডেলিভারি হচ্ছে বুলেটের, বন্দুক, গুলি, বোমা হোম ডেলিভারি হচ্ছে। ঠিক দেখবেন নির্বাচনের আগে বা এরকম সময় হোম ডেলিভারি হয়ে যায় বুথে বুথে, যে তোমরা বুথটাকে জ্যাম করবে। তো এই জিনিস যদি মজুদ না হয় এখন থেকে,
নির্বাচনের সময় তো এগুলো সাপ্লাই দিতে হবে। কিন্তু পয়েন্ট হচ্ছে দেখুন এই জিনিসগুলো একদিন নয়, আমরা দীর্ঘদিন ধরে দেখছি এরকম বিভিন্ন জায়গায় এরকম পাওয়া যাচ্ছে। পয়েন্ট ইস আসছে কেন, ব্যবহার কোথায় হচ্ছে, আর যদি এর ট্রেল থেকে থাকে তাহলে পুলিশ কেন এদের ধরতে পারছে না আর ধরে অ্যাকশন নিচ্ছে না, এই প্রশ্নটা তো থেকেই যাবে। পুলিশের সাকসেসের কথা মানতেই হবে, কারণ এর আগেও শিয়ালদায় যে বৈঠকখানা বাজার থেকে যে অস্ত্র সহ গ্রেফতারির ঘটনা ঘটেছিল সেটাও কলকাতা পুলিশের এসটিএফ করেছিল, এটাও ভাঙড়ে কিন্তু একেবারে আবারও সেই গুলি চালানোর ঘটনা ঘটলো। অর্থাৎ বারবার কিন্তু ভাঙড়ে অশান্তি হচ্ছে। আর সদ্যই আমরা মণিশঙ্করদা ডায়মন্ড হারবারের চত্বরে একজন তৃণমূল নেতা তাকে গুলি খেতে দেখেছি, তারপরে ফের একবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। অর্থাৎ এই গুলি বোমার যে রমরমা সেটা কিন্তু পশ্চিমবাংলা জুড়ে চলছে। কোনো কোনো জায়গায় শিরোনামে সারা বছর ধরেই পশ্চিমবঙ্গে থাকে। শুধু আমরা দেখেছিলাম আগে নানুর, হ্যাঁ, নেতায়, গড়বেতা, চমকাইতলা, এইসব ভাঙড়, এইগুলো কোনো কোনো সেন্সিটিভ এলাকায় থাকে না, থাকে, সেগুলো থাকে। এই যে আগ্নেয়াস্ত্রের কথাগুলো যেগুলো বলছে, আমি বলছি নিউট্রাল হিসেবে ভাবতে হবে। জয়, আজকের দিনে মানে এখানে আগ্নেয়াস্ত্র পাওয়া গেল মানে এই সমস্তটা তৃণমূল নিয়ে এসছে, আসামে পাওয়া গেল মানে এই সমস্তটা বিজেপি নিচ্ছে, এরকম না। আর ভাবতে হবে যে এই যে শিয়ালদা অঞ্চলটা কতদিন ধরে বাংলাদেশের মানে পুরো ফ্লাইওভারটা জুড়ে আমার মনে হয় 50 বছর ধরে বাংলাদেশের লোকেদের একটা আখড়াও শিয়ালদা জায়গাটা। কেউ কোনোদিন সেইভাবে ভলিবলের ম্যাচের উদ্বোধন সেখানেও একেবারে গুলি চালাতে শূন্য দেখা যায়, আবার কোথাও পিকনিকেও দেখা যায়। একদম সুব্রত দা কথা হচ্ছে যে পুলিশ যেটা ধরেছে, কলকাতা পুলিশের এসটিএফ এর সাকসেস আমি বলি। হ্যাঁ ঠিকই তো, পুলিশ এটা দাবি করবে এবং এরকম ধরা পড়লো, দেখতে ভালো লাগলো। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যারা এখানে আসছে নিশ্চিন্তে আসছে, কারণ এটাকে সমাজ বিরোধীদের অভয়ারণ্যে পরিণত করেছে রাজ্যের হোম মিনিস্টার, সেই কারণেই এইরকম সুন্দরভাবে গোটা পশ্চিমবাংলা পরিবর্তনটা হচ্ছে কোথায় একেবারে আলোচনার সময় সকলকে ধন্যবাদ।